Truth and danger in fiction. সত্য এমন এক বাস্তব যা কখনো কখনো কল্পনাকে হার মানায়। আর সেই বাস্তব জীবনের কিছু অমীমাংসিত অব্যাখ্যায়িত ঘটনা নিয়ে আমি হৃদয় আহমেদ ইয়ামিন আপনাদের সাথে থাকবো প্রতি শনিবার রাতের আমাদের আয়োজন দ্য হরর সেগমেন্টে। হরর সেগমেন্ট শুনতে হলে অনলি অন হরর এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ভয়ের জগতে হারাতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিটা ঘটনা শুনতে হলে নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে অন করে রাখুন। সো চলুন চলে যাই আমাদের আজকের মূল ঘটনায়। রহমান, অমিত আর শোভন ছোটবেলা থেকেই একই স্কুলে পড়েছে। আজ অনেক বছর কেটে গেলেও তাদের বন্ধুত্ব কমেনি। যদিও কর্মসূত্রে তারা আলাদা হয়ে গেছে, কিন্তু বছরে দু একবার তারা তিন বন্ধুতে মিলে সময় বার করে কাছে পিঠে কোথাও ঘুরে আসে 2-3 দিনের জন্য। এবারে তারা চলেছে শোভনের মামার বাড়ির উদ্দেশ্যে। শোভনের মামা বুড়ো হয়েছেন, মামিমা মারা গেছে অনেক দিন হলো, আর মামার ছেলে চাকরি সূত্রে বিদেশে থাকে। বিশাল বাড়িতে মামা একাই থাকেন, যদিও 2-1জন কাজের লোক আছে, কিন্তু তারা রাতে থাকে না। শোভনের মামার বাড়ি কাঁচরাপাড়াতে। মামা এই বয়সে বড় একা হয়ে পড়েছেন, তাই শোভন এবারে ওদের ট্যুরটা কাঁচরাপাড়ার মামার বাড়িতেই স্থির করেছে। রহমানের পার্সোনাল গাড়িতেই তারা যাচ্ছে কলকাতা থেকে কাঁচরাপাড়া। রহমান নিজেই ড্রাইভ করছে, আর পাশে বসে আছে শোভন। পিছনের সিটে বসে অমিত। তারা বিভিন্ন কথা বলছে। আমার মামার বিশাল বড় আমের বাগান আর পুকুর ভর্তি মাছ রয়েছে। আরে সে তো বুঝলাম, কিন্তু আশেপাশে দর্শনীয় কোনো স্থান বা ওরকম কিছু আছে? না হলে তো শুধু শুধু মাঠে ঘাটে ঘুরে বেড়াতে হবে। মামার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা বিশাল বড় মাঠ আছে, তার নাম কাশবনির মাঠ। বছরের এই সময় ওখানে যাত্রাপালার আসর বসে। এছাড়া একটা পুরনো দিনের বিশাল বড় জমিদার বাড়িও আছে। সেটা মামার বাড়ি থেকে 20 মিনিট হাঁটা পথ। লোকে বলে ওখানে নাকি ভূত দেখতে পাওয়া যায়, তাই ওই জায়গাটা সবাই একটু এড়িয়েই চলে। আরে রাখতো তোর ভূত, আমরা গেলে দেখবি ওই ভূত বাবাজি আর পালাবার পথ পাবে না। কিরে রহমান? যা বলেছিস ভাই। এইভাবে কথা বলতে বলতে ওরা নিজেদের গন্তব্যে পৌঁছলো। দুপুরে খাওয়া দাওয়ার পাট মিটিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওরা 3 জন বেরোলো আশপাশের পরিবেশটা দেখার জন্য। তখন সন্ধে নামছে। ওরা 3 জন ঘুরতে ঘুরতে কখন যেন পুরনো সেই জমিদার বাড়ির সামনে এসে পড়েছে। ঝোপ জঙ্গলে ঢাকা প্রায় ভেঙে পড়া জমিদার বাড়িটা অনাদরে পড়ে রয়েছে।
বাড়ি ফিরে মুখ হাত পা ধুতেই শোভনের মামা এলেন ওদের সাথে গল্প করতে। আচ্ছা মামা বাবু, শোভনের মুখে শুনলাম এখানে যে পুরনো জমিদার বাড়িটা আছে ওখানে নাকি রাতের বেলায় ভূতের দেখা পাওয়া যায়। শোভনের মামা প্রণববাবু রহমনের প্রশ্ন শুনে কিছুটা গম্ভীর হয়ে বললেন, সে তেনাদের পাওয়া যায় বই কি, তবে রাতের বেলায় ওর ধারে কাছে না যাওয়াটাই ভালো। বাবার মুখে শুনেছি একসময় এখানকার জমিদার ছিলেন শ্রী হরিদাস বরাট। তাকে এই বাংলার সব থেকে বড় জমিদার বললেও ভুল বলা হবে না। 100-র উপর দাস দাসী, বিঘার পর বিঘা জমি জমা, প্রকাণ্ড প্রাসাদ সবই একসময় ছিল। তবে যুগের সাথে তাল মিলিয়ে একসময় জমিদারদের ক্ষমতা হ্রাস পেতে থাকে। হরিদাস বরাটের পুত্র শেখর বরাট অনেক চেষ্টা করেও সেই পরিবর্তন আটকাতে পারলেন না। শেষে তার ব্যক্তিগত লিটল বাহিনী দিয়ে তিনি ইংরেজ সরকারের সিপাহীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, কিন্তু শেষ রক্ষা হলো না। শেখরের হাতে গোনা লিটল বাহিনী ইংরেজদের অগন্তি সিপাহী আর উন্নত অস্ত্রশস্ত্রের কাছে হার মানল। আচ্ছা মামা বাবু, তারপর কি হলো? তারপর আর কি, ইংরেজদের হাত থেকে নিজের জমিদারি রক্ষা করতে না পেরে অপমানিত হয়ে একদিন ওই বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন শেখর। শোনা যায় যে এখনো নাকি ওই বাড়ির মাটির নিচে ঘোরা ঘোরা মোহর আর রত্ন লুকানো আছে। শেষ বেলায় সবকিছু অন্য কোথাও সরাতে পারেনি শেখর। বাবা বলতেন আজও নাকি জমিদার শেখর বরাটের আত্মা চোখের মতো পাহারা দেয় সেই সব মণিমাণিক্য। আচ্ছা মামা বাবু, সরকারের থেকে কোনো খোঁজ করা হয়নি সেখানে? অনেকেই খোঁজ চালিয়েছিল। আইনি মতে সরকারের পাঠানো লোক হোক আর চোর ডাকাত হোক, অনেকেই ওই বাড়িতে খোঁজ করতে গেছিল সেই মণিমাণিক্য, তবে কেউই আর ফেরত আসেনি। শোনা যায় শেখর বরাটের আত্মা তাদের সবাইকে গায়েব করে দিয়েছে। রাতে খাওয়া দাওয়ার পর আবার তিনজনে গল্প করতে বসলো। অমিত, আমি যেটা ভাবছি তুইও কি তাই ভাবছিস? একটু ঝেড়ে কাজ তো ভাই, তোর গলা শুনে ভালো কিছু আমদানির গন্ধ পাচ্ছি। মামা বাবুর মুখ থেকে তো সবই শুনলি, কালকে রাতেই তাহলে। আরে দাঁড়া দাঁড়া, এত উতলা হোস না, ভালোভাবে আগে প্ল্যানিংটা করতে হবে। এরপর কিছুক্ষণ ভেবে নিয়ে অমিত বলল, আচ্ছা শোভন, কালকে তোর মামাকে জিজ্ঞেস করিস তো যাত্রাপালার অনুষ্ঠানটা শুরু হয়েছে কিনা। পরদিন সকালবেলা শোভন তার মামাকে বলে, আচ্ছা মামা, বলছিলাম কি যে কাশবনির মাঠে কি যাত্রাপালা শুরু হয়েছে? হ্যাঁ, সে তো 2 দিন আগে থেকেই পালা চলছে। তো তোরা যাবি নাকি দেখতে? হ্যাঁ, আসলে ওই অমিত আর রহমান বলছিল ওরা তো কখনো ওসব দেখেনি, তাই আর কি। পালা তো শুরু হবে সেই সন্ধ্যের সময়, তবে যাবি যা, কিন্তু বেশি রাত করিস না। সেই দিন বিকেলের পরন্ত আলোতে 3 বন্ধু মিলে রওনা দিল। যাওয়ার আগে অমিত আর রহমান তাদের ব্যাগের মধ্যে একটা স্ক্রুড্রাইভার, একটা ছেনি, হাতুড়ি আর টুকটাক কিছু নিল, কারণ ওদের গন্তব্য যাত্রাপালা নয়, বরং ওরা এখন সেই ভুতুড়ে জমিদার বাড়িতে যাবে তাদের অভিযান চালাতে।
থমথমে নির্ঝুম বাড়িটার বাইরে দাঁড়িয়ে শোভন ভয়ে ভয়ে বলল, ভাই, বলছি ভিতরে যাওয়াটা কি ঠিক হবে? মানে আমার না ভীষণ ভয় করছে। এই বয়সেও ভূতের ভয় পাস? আরে আমরা আছি তো নাকি? ভাই, আর দেরি করে লাভ নেই, কেউ দেখে ফেলতে পারে। তাড়াতাড়ি বাড়ির ভিতরে চল। মেন গেট দিয়ে ঢুকে বেশ কিছুটা জায়গা পার হওয়ার পরে ওরা বাড়িটার সামনে এসে পৌঁছলো। সদর দরজা খোলার কোনো দরকার পড়ল না, কারণ সেটা আগে থেকেই খোলা ছিল। ওরা তিনজন অনেক আগে টর্চ জ্বালিয়ে নিয়েছে। সেই আলোতে ওরা বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভিতরে একতলায় একটা ঘরে ঢুকে ওরা তিনজনেই দারুণ চমকে উঠল। টর্চের আলোয় ওরা দেখল ঘরটায় সারি সারি পাথরের মূর্তি রাখা রয়েছে। মূর্তিগুলোর গায়ে লতা গজিয়ে প্রায় সেগুলোকে ঢেকে ফেলেছে। ভাই, বলছি আমার কিন্তু ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না। তুই থাম তো, ভিতর টিম কোথাকার। চুপচাপ আমাদের সাথে সাথে আয়। হঠাৎ টর্চের আলোতে ওরা দেখল তিনজন ওদের সামনে দাঁড়িয়ে আছে। সেটা দেখে ভয়ের চোটে শোভনের হাত থেকে টর্চটা পড়ে গেল। অমিত সাহসী গলায় বলল, কে আপনি? এখানে কি করছেন? লোকটি বললেন, ভয় পেও না, তোমরা যে কাজে এসেছো আমিও সেই কাজে এসেছি। তা কি করে বুঝলেন যে এখানে আমরা কি করতে এসেছি? কারণ এত রাতের বেলা এই বাড়িতে তো আর কেউ শখ করে আসে না, কোনো মতলবেই আসে। আর মতলবটা যে এই বাড়িতে লুকিয়ে রাখা গুপ্তধন, তা কি আর বুঝতে খুব কষ্ট হয়? কথাটা শুনে ওরা বুঝতে পারল যে লোকটি তাদের মতোই মোহর বা দামি কিছু সন্ধানে এসেছে। মানে লোকটি একজন চোর। কিন্তু টর্চের আলো সেই লোকটির উপর ফেলে রহমানের কেমন যেন সন্দেহ হলো। লোকটা লম্বা পেটানো চেহারা, গায়ে গরদের পাঞ্জাবি। এরকম লোককে দেখলে তো চোর বলে বিশ্বাসই হয় না। যাই হোক, লোকটি আশ্বস্ত করার পর ওরা আবার খোঁজাখুঁজি করতে লেগে পড়ল। লোকটা এবার একটু গলা খাঁকড়ে বলল, তোমরা যা খুঁজছো সেগুলো ওইখানে আছে। লোকটি হাতের ইশারা করে ঘরের কোণের দিকে দেখালো। এতই যখন জানেন তাহলে এতক্ষণে বার করে নেননি কেন? লোকটা একটু উদাসভাবে বলল, চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। লোকটার কথা মতো অমিত সঙ্গে করে আনা হাতুড়ি আর ছেনি দিয়ে সেই জায়গাটা ভাঙতে লাগলো। প্রায় 1 ঘন্টা পরে মেঝে ফাটিয়ে মাটি খুঁড়ে একটা স্ল্যাব দেখতে পেল ওরা। তারপর স্ল্যাবটা সরিয়ে দেখলো নিচে একটা অন্ধকার ঘর আর সিঁড়ি লেগে গেছে। এইবার লোকটি বলল, আগে আমি নামছি, তোমরা আমার পিছনে এসো। লোকটি নামার পর একে একে সবাই নামলো। ওই ঘুটঘুটে অন্ধকার ঘরে নেমে টর্চের আলোতে ওরা দেখল ঘরটির চারিদিকে মানুষের হাড়গোড় ছড়িয়ে আছে। ওদের এবার খুব গা ছমছম করতে লাগলো। ওরা একটু অবাকই হলো। তার মানে ওরাই প্রথম নয়, এর আগেও এখানে লোক ঢুকেছিল কিন্তু বেরোতে পারেনি। এইবার লোকটি বলে উঠলেন, তোমরা বোধহয় ভাবছো এর আগেও এখানে অনেক লোক ঢুকেছিল যারা বেরোতে পারেনি। হ্যাঁ, মানে তাই ভাবছি। ও
কিছু না। আসলে আগেকার দিনে কোনো কোনো জমিদার গুপ্তধন রেখে সেখানে কিছু জীবিত মানুষ রেখে দিতেন। ওই পাতাল ঘরে ওরা দম বন্ধ হয়ে মারা গিয়ে প্রেতাত্মা হয়ে ওই গুপ্তধন পাহারা দিত। মানে ওই রকমই ধারণা ছিল আর কি। ও নিয়ে তোমরা ভয় পেও না, বরঞ্চ এই ঘরটা এসো, তোমাদের যা দরকার তোমরা এইখানে তা পাবে। এই বলে ওই লোকটা সেই ঘরটায় ঢুকে গেল। বাকিরাও তাকে অনুসরণ করে ভেতরে ঢুকলো, আর সেখানে ঢুকে দেখলো থরে থরে পিতলের কলসি সাজানো আছে। একটির মধ্যে ওরা আলো ফেলে অবাক হয়ে গেল, কলসিটা মোহরে ভর্তি। এখানে যা আছে তা যদি 4 ভাগ করা হয়, তাও আমাদের এক একজনের 7 পুরুষ পায়ের ওপর পা তুলে খেতে পারবে, বুঝলি? 4 ভাগ নয়, 3 ভাগ। একজনের কথা ভুলে গেলি? আরেকজন এখান থেকে বেরোবে না। আমরা ঢুকেছি 4 জন, কিন্তু বেরোবো 3 জন। আরে তুই কি করতে চাইছিস বলতো? বুঝে নে। এইবার অমিত টর্চটা লোকটার দিকে ঘোরালো। সঙ্গে সঙ্গে লোকটা অট্টহাসি হাসতে লাগলো। আর ধীরে ধীরে তার চেহারা পরিবর্তন হতে শুরু করলো, আর সেটা পরিবর্তন হয়ে একটা মাংসহীন নরকঙ্কালে পরিণত হলো। এই দেখে ওরা পড়ি কি মরি করে ওই ঘর থেকে পালাতে গেল, কিন্তু এই যাবে কোথায়? যেখান দিয়ে ওরা নেমেছিল সেখানে তো বেরোবার আর পথ নেই, পথ তো বন্ধ। ওরা যেখানটা ভেঙে ঢুকেছিল এই পাতাল ঘরে, সেখানটা এখন নিরেট, ভাঙার কোনো চিহ্ন নেই। যে সিঁড়িটা দিয়ে ওরা নেমেছিল সেটাও উধাও। পরের দিন সকালে দেখা গেল সেই যে ঘরেতে অনেকগুলো লতায় ঢাকা মূর্তি ছিল, সেখানে আরো 3টে মূর্তি দাঁড়িয়ে আছে। যদিও লতা এখনো ঢাকেনি ওই মূর্তি 3টেকে, হয়তো সময়ের সাথে সাথে ঢেকে ফেলবে তাদেরকেও।